কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, কিন্তু প্রশ্ন যখন এই 10-এর লাঠি এবং 1-এর বোঝা নিয়ে ওঠে তখন সরাসরি যাদের নাম উঠে আসে তা হলো রাজনীতি। অর্থাৎ এক্ষেত্রে আমরা সবাই বলি ঠিকই যে রাজনীতিতে টিম গেম চলছে, কিন্তু না, অকপট বলতেই হয় টিম গেমের ঊর্ধ্বে গিয়ে সবাই সবার জায়গা তৈরি করতে ব্যস্ত। ঠিক যেমনটা অনেকটা এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে বলাই যায়। আপনারা প্রত্যেকে জানেন তৃণমূল কংগ্রেস নাসিরউদ্দিন আহমেদ তার প্রয়াত হওয়ার পর সেই আসন শূন্য থাকে, অর্থাৎ সেই জায়গায় কোনো বিধায়ক ছিল না। খুব স্বাভাবিকভাবে সেখানে বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা ছিল, আর ঠিক সময় মোতাবেক 19 তারিখ অর্থাৎ আজ সেই ভোট পর্ব হয়েছে। অর্থাৎ ঠিক সেই ভোট পর্বের মধ্যে তার কন্যা তৃণমূলের মূলবাজি এবং উল্টো দিকে আশিস ঘোষ বিজেপির মূলবাজি, আর ঠিক এই জায়গায় সরাসরি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীও রয়েছে। অর্থাৎ এক কথায় এবার এই বাইনারি ক্যালকুলেশনটা আর খাটে না, এবার নিজ নিজ জায়গায় প্রত্যেকের জায়গা তৈরি করতে ব্যস্ত। রাজনীতি এখানে রাজার নীতি চলে, আর ঠিক এখানে সাধারণ মানুষের ঊর্ধ্বে উঠে গিয়ে রাজনীতিতে নিজস্ব সব পতাকা বিজয় মিছিলের সঙ্গে বের করার যে প্রবণতা, সেটাই তো রাজনীতি। অন্তত বঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের জায়গা ধরে রাখার জন্য তাদের ক্যালকুলেশনগুলো একটু অন্য রকম হতে শুরু করেছে। আমরা অবাক হয়েছি বিভিন্ন ক্ষেত্রে যখন রাজনীতির প্রসঙ্গে সাম্প্রদায়িকতা বারংবার সামনে এসছে। এবার আরও বেশি অবাক করা কাণ্ড আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে হয়েছে, যা আপনাদের সামনে রাখবো। এক এক করে সেই ছবিগুলোও রাখবো এবং তার সঙ্গে সঙ্গে সেই ছবির ব্যাখ্যাও আপনাদের সামনে রাখবো। মূলত আগে ছবিটা দেখাবো যেখানে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সেই ব্যক্তি অর্থাৎ বিজেপি প্রার্থী আশিস ঘোষ, তিনি সম্মুখ সমরে যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজকে তুলে ধরেছেন, সেটাই সব থেকে বড় প্রশ্নের সম্মুখীন হয়েছে। দেখুন সেই ছবি, ট্রাইব টিভি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আশিস ঘোষ বিজেপি প্রার্থী, তিনি কিছু একটা দেখাচ্ছেন। দেখুন, আমরা বিশ্বাস করি সেকশন 509-কে, এবং ঠিক সেজন্যই আমরা এরকম কোনো দর্শককে এই ছবি সরাসরি দেখাতে চাইছি না, আর ঠিক সে কারণের জন্য এটাকে ব্লার করে রাখা হয়েছে। এবং যে ছবিটা সরাসরি তুলে ধরা হয়েছে আশিস ঘোষের পক্ষ থেকে, তা হলো মধ্যমা আঙুল। না, অনেকেই বলতে পারেন যে আমাদের দৈহিক একটি আঙুল নিয়ে এত কেন সমস্যা রয়েছে। এই জন্যই তো বলতে হয় যে নিউজ দেখুন এবং সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে সংবিধানের কিছু ধারাকেও একটু উল্লেখ করে দেওয়া অত্যন্ত দরকারি। এই যে কথা প্রসঙ্গে বললাম সেকশন 509, এটা ঠিক কী বলে? এটা বলে যদি একেবারে পাবলিক প্লেসে যে কোনো ব্যক্তি মধ্যমা আঙুল দেখায় এবং সেটা যদি কোনো মহিলার সামনে হয়, কিংবা সরাসরি এমন জায়গায় পোট্রে করা হচ্ছে যেখানে আশপাশের মানুষ অকওয়ার্ড ফিল করছে কিংবা তাদের অস্বস্তি হচ্ছে সেই ছবি দেখে, সেই আঙুল দেখে, তাহলে সেক্ষেত্রে সেটা অফেন্স হয় এবং তার যথেষ্ট শাস্তিও হতে পারে। বুঝতেই পারছেন কতটা গুরুতর একটি প্রক্রিয়ার মধ্যে সে পড়তে পারে। কিন্তু আশিস ঘোষ মূলত আজ আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু নয়। আমরা এই জায়গাতে এই সম্পূর্ণ আলোচনাটাকে একেবারেই ব্যারিকেড করে দেব না। আমরা ব্যারিকেড করে দেব না সেই জায়গাটাকে যেখানে রাজনীতির নিজস্ব স্বার্থ চরিতার্থ হয়। আমরা এখানে ব্রডলি আলোচনা করব কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে। এই ছবিটা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি, যেখানে আশিস ঘোষ, উল্টো দিকে আসিফা আহমেদ, সরাসরি তিনিও পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী, এবং এই মুহূর্তে তৃণমূলের বাজি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে, তারও ছবি আপনাদের সামনে রাখছি। মূলত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন একটু হলেও নজির তৈরি করেছে বাংলার বুকে। অন্তত অশান্তির কোনো বাতাবরণ আপাতত এখনও পর্যন্ত, ভোট পেরিয়ে গেলেও ঠিক এখন সন্ধ্যে 7:01 বেজে গিয়েছে, এখনও পর্যন্ত জানা যায়নি, অর্থাৎ নজির তৈরি করেছে। কিন্তু উল্টো দিকে ঠিক যে ক্যালকুলেশনগুলো সামনে রাখা অত্যন্ত দরকারি, সেই ক্যালকুলেশনগুলো এক এক করে আপনাদের সামনে রাখবো। 26-এর বিধানসভা নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট সেমিফাইনাল তৃণমূল কংগ্রেসের, দেখাবো একের পর এক ছবি। দেখুন, কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল 2021। তৃণমূল নাসিরউদ্দিন আহমেদ, প্রাপ্ত ভোট 1,11,696, শতাংশের নিরিখে 53.35%। বিজেপির পক্ষ থেকে অভিজিৎ ঘোষ, প্রাপ্ত ভোট 64,709, শতাংশের নিরিখে 30.91%।
উল্টো দিকে কংগ্রেসের আবুল কাসেম প্রাপ্ত ভোট 25.0 প্রার্থী 25,076 এবং শতাংশের নিরিখে 11.98%। অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রাখছি 2021 সালে। নাসিরুদ্দিন আহমেদ, যা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল নেতা, তার প্রয়াত হবার পর সেই আসন একেবারে ফাঁকা হয়ে যায় এবং তারপর থেকেই বিধানসভা উপনির্বাচন হবে এমনটা বলা হচ্ছিল। এবার কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী তালিকা আপনারা একবার দেখুন, এক নজরে দেখাচ্ছি। তৃণমূলের আলিফা আহমেদ, বিজেপির পক্ষ থেকে আশিস ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে কাবিলউদ্দিন শেখ, অর্থাৎ এই কংগ্রেস বাম সমর্থিত এবং কংগ্রেস সমর্থিত নেতা কাবিলউদ্দিন শেখ, অর্থাৎ এখানে বাম এবং কংগ্রেসের বাজি কাবিলউদ্দিন শেখ। অর্থাৎ এই জায়গায় বাইনারি নয়, একেবারে সম্মুখ সমরে 3 প্রার্থী রয়েছে এবং তারা ঠিক কতটা ফাইট দিয়েছে সেটাও পরবর্তীকালে আমরা জানতে পারবো 23 তারিখ। এবার কালীগঞ্জ উপনির্বাচন 2025, ঠিক দেখুন, বিধানসভা ভোট 2016 সাল, তারপর 2021 সাল, দুটোর নিরিখেই আপনাদের সামনে রাখছে। তৃণমূলের ভোট, প্রাপ্ত ভোট 45% ছিল 2016 সালে, বিজেপির ভোট 6%, বাম কংগ্রেসের ভোট 46%। উল্টো দিকে 2021 সাল, তৃণমূলের ভোট 54%, বিজেপির ভোট 6% থেকে 6% থেকে 31%, এবং তার সঙ্গে সঙ্গে বাম কংগ্রেসের ভোট 46% থেকে লাফিয়ে একেবারে ঊর্ধ্বগতি নয়, নিম্নগতি 12%। এবার লোকসভা ভোটের নিরিখে যদি আমরা দেখি তাহলে 2024 লোকসভা নির্বাচন, তৃণমূলের ভোটের ক্ষেত্রে 48%, বিজেপির ভোটের ক্ষেত্রে 33% এবং বাম কংগ্রেস ভোটের ক্ষেত্রে 33%। ভালো করে যদি এই সংখ্যাগুলোর দিকে আপনারা তাকান, দেখুন 2016 সালে তৃণমূলের ভোটের প্রাপ্ত ভোটের যে শতকরা হার, সেই হার বাম কংগ্রেসের ভোটের থেকে 1% হলেও কম। 2021 সালে সেই ভোটই একেবারে 9% লাফিয়ে বেড়ে গেল, বিজেপির ভোট সেখানে 31% চলে আসলো এবং বাম কংগ্রেসের ভোট 46% থেকে 12% চলে এলো। এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে 2026-এর বিধানসভা নির্বাচনের পার্সপেক্টিভে এই প্রত্যেকটি ডেটা কতটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র আশিস ঘোষের অঙ্গুলি হেলন নয়, আঙুল বিতর্কে সীমাবদ্ধ নয় এই প্যানেল ডিসকাশন। তাই জন্যই তো আজকে প্রাইম টাইমে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে আপনারা দেখছেন শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আর মূলত আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো 26-এর বিধানসভা নির্বাচনের আগে 25-এর এই অ্যাসিড টেস্ট, এই সেমিফাইনাল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেসের সত্যি কি সিট বেল্ট পড়ার সময় চলে এসছে, এটাই মূল বিষয়। আর এখান থেকে শব্দের কাটাকাটিতে অঞ্জনের প্রশ্ন। দেখুন, বিজেপি প্রার্থীর আঙুল বিতর্ক শুধুই বিতর্ক নাকি রাজনীতির অবনতির বহিঃপ্রকাশ? আরও একবার আপনাদের সামনে প্রশ্নটা পড়ে শোনাই। বিজেপি প্রার্থীর আঙুল বিতর্ক শুধুই বিতর্ক নাকি রাজনীতির অবনতির বহিঃপ্রকাশ? 26-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছি সরাসরি পুলিশ কর্তাকে ফোন করে মা বোন তুলে খেওর করতে। আমরা দেখেছি সুকান্ত মজুমদারকে একেবারে পাঞ্জাবি এক পুলিশের পাগড়ির ওপর সরাসরি সেই জুতোর প্রতিকৃতি ছুঁড়ে দিতে। আমরা দেখেছি এখানে সরাসরি বিভিন্ন ক্ষেত্রে জনপ্রতিনিধিরা পুলিশকে এক প্রকার পিছনে ঠেলে দিতে। আমরা সবটা দেখেছি এই বাংলার বুকে, বাংলার রাজনীতির বুকে, এবং আমরা দেখেছি সরাসরি যেখানে বিরোধী শাসক এক দল আরেক দলকে ক্রমাগত খেওরের রাজনীতি করে চলেছেন 26-এর বিধানসভা নির্বাচন। তাই এটাই কি সম্মুখ সমরে রাখছে যে রাজনীতির অবনতি, বঙ্গে নতুন ট্রেন্ড? জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো আগে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই বাকি বিশিষ্ট গেস্টেরা জুড়বেন, কিন্তু তার আগে আমি একটু আলীবাবুর সঙ্গেই কথা বলে নিই। আলীবাবু, বিতর্কটা যখন বিজেপি প্রার্থীকে নিয়ে, তখন পরিসরটা শুধুমাত্র আমি আঙুল বিতর্কে রাখতে চাইছি না। তার কারণ আপনাদের অনেক এক্সপ্লেনেশন থাকতে পারে, কিন্তু তৃণমূলের এক্সপ্লেনেশনটা ভারী মজার। কেন বলছি বলুন তো? তৃণমূল বলছে যে আঙুল বিতর্ক শুরু হয়েছে সেই আঙুল বিতর্ক আসলে আদতে নির্বাচনের পরবর্তী বহিঃপ্রকাশ। অর্থাৎ নির্বাচনের পরে বিজেপির প্রার্থীরা, বিজেপির নেতারা ঠিক এই আঙ্গুলি দেখিয়ে থাকে জনসাধারণকে। ইন্টারেস্টিং প্রশ্নটা এই জায়গাটাতে। আলীবাবু, দেখুন, প্রার্থী তার প্রচারের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে এই ব্যাপারে নির্বাচনের সময় এটা আমরা দেখা যায়। প্রার্থী যেরকমটা প্রচারের ঢং মনে করবে সেই হিসাবে প্রচারটা করবে। এবার আঙ্গুল বিতর্ক আপনারা বলছেন বটে,
কোন পরিস্থিতিতে তিনি আঙ্গুল দেখিয়েছেন, কমপ্লেন করেছি কিনা সেটাও কিন্তু আপনারা বলতে পারছেন না, আঙ্গুল দেখাচ্ছেন মাত্র। কিন্তু ক্যান্ডিডেট যখন বুথে বুথে যাচ্ছে আহ, এবং একই সঙ্গে তার যাওয়ারই কথা, কারণ ক্যান্ডিডেট হয়েছেন, প্রত্যেকটা বুথে তিনি যাওয়ার চেষ্টা করবেন, ভোট ঠিকঠাক মতন হচ্ছে কিনা, কিভাবে ভোট পোল হচ্ছে, এগুলো তিনি জানতেই পারেন। এবার কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি চান, তাহলে ভিক্টরি দেখাতেই পারেন, জিতবেন উনি, এবং এটাই স্বাভাবিক। কোনো প্রার্থী কেউই পরাজিত হবেন না ভোটের দিন, কমসে কম এটা কেউ কেউ স্বীকারও করবে না। স্বাভাবিক কারণে প্রার্থী যদি তার প্রচারের ঢং এইরকম পদ্ধতিতে রাখে, তাহলে আমাদের দলগতভাবে আর কি বলবো, বলার তো কোনো ব্যাপার নেই। তবে আমরা দেখবো সেরকম যদি কোনো আপত্তি কিছু থাকে, নিশ্চয়ই তাকে সতর্ক করে দেওয়া হবে। আচ্ছা, এটা কি শুধুমাত্র বিধানসভা উপনির্বাচনের জন্যই সতর্ক করে দেওয়া হবে, 26শে বিধানসভা নির্বাচনের জন্য? আলিবাবু, আপনাকে এই প্রশ্নটা অবশ্যই আমি জিজ্ঞেস করবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। আলিবাবুর কাছে ব্যাক করবো। আলিবাবু বলুন। হ্যাঁ, 26-এর বিধানসভা নির্বাচন তো অনেক দূরে, এখনো প্রায় 8-9 মাস ইলেকশনের বাকি আছে। স্বাভাবিক কারণে এটা একটা বাই ইলেকশন আছে। তৃণমূলেরই এমএলএ, পরে তিনি মানে বিয়োগ হয়েছেন বলে তার মেয়েকে এখানে দাঁড় করানো হয়েছে। আসিফা আহমেদ। তৃণমূল সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন এবং ওই আলিফা আহমেদ, ওনাকে দাঁড় করানো হয়েছে। আমরা দেখলাম প্রচারও, আমরা তার দেখলাম, সবারই প্রচার আমরা দেখলাম। কিন্তু আমরা গত 24-এর লোকসভা ভোটেও আমরা কিন্তু 33% ভোট পেয়েছি, কম কথা নয়। 33%, যেখানে মাইনরিটির প্রধান এলাকায় আমরা 33% ভোট পেয়েছি। সে কারণে এই যে 65,000-এর উপরে আমরা ভোট পেলাম, সেই কারণে আমাদের আর এবার খুব আশা যে এইবার আমরা কিন্তু বাই ইলেকশনে আমরা জিতবো। কারণ আমাদের যে এমএলএ ছিলেন ওখানটায় তৃণমূল কংগ্রেসের, দিবা সেই স্বপ্ন হয়ে এমএলএ যাচ্ছে না কিন্তু তো? দিবা স্বপ্ন হয়ে যাচ্ছে না তো আলিবাবু, যে আপনারা বিধানসভা উপনির্বাচনে জিতবেন? কেন বলছি বলুন তো, আমি বলছি কেন বলছি দিবা স্বপ্ন। আমি একবার কারণটা বলে দিচ্ছি, ব্যাখ্যাটাও করছি, অবশ্যই আপনার ব্যাখ্যাও থাকবে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কালীগঞ্জ বিধানসভা যদি আমরা 2021-এর পার্সপেক্টিভেও দেখি, 2016-র পার্সপেক্টিভেও দেখে থাকি, এর আগেও যদি কোনো হিস্ট্রি থেকে থাকে, আমার অন্তত তো মনে পড়ছে না, সেটা হলো বিজেপি কি সত্যিই কালীগঞ্জ বিধানসভাতে কোনোদিনও এখনো পর্যন্ত জিতেছে? অন্তত আমার জানা নেই। আপনার জানা না থাকতে পারে, কিন্তু আমাদের যখন জুলুবাবু, সত্যব্রত বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়েছিলেন, ও ইন্দ্রজিৎ বাবু ভালো জানে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় যখন 99 লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু জিতেছেন, 99। লোকসভাটাই জিতেছেন। শুধু 99। কালীগঞ্জ কেন, একটা গোটা কৃষ্ণনগরটাই জিতিয়েছেন। সেই জন্য যেটা বলছি যে বিজেপি জেতার ট্রেন্ড আছে সেই জায়গাগুলোতে। সেই কারণে 99। বলছি প্রশ্নটা তো এই ইলেকশনটা জায়গাটাতেই, দিবা 99, স্বপ্নের আর ব্যাপার এটা এখন নয়। 2025। মাঝের বছরগুলো কোথায় গেল? হ্যাঁ, মাঝের বছরগুলোতেও আছে, মাঝের বছরগুলো কম নয়। 21-এর কথা বলুন না কেন, 21-এও তো 21-এ আমরা অনেক কিছুক্ষণ আগে ভোট তো পেলাম। দেখালাম, ভোট আমরা তো পেলেন, 24-এও তো অনেক ভোট কিন্তু পাচ্ছি, জেতা এবারও আর তো ভোট আমরা পাওয়ার জিতবো। মধ্যে, তাহলে তো আপনারা হ্যাঁ, নিশ্চয়ই এবার তো মানেন। আমরা জিতবো। এবার ঠিক জেতার ঠিক জন্য আলিবাবু, লড়াই তাহলে হচ্ছে। আলিবাবু আপনার কথা জেতার প্রসঙ্গেই জন্য লড়াই। আমি মানছি, কিন্তু আলিবাবু, তার মানে কি আপনি এটা মেনে নেবেন যে এবার 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস খুব ভালো ফল করেছে? কংগ্রেস ছাড়ুন, কংগ্রেস তো তৃণমূলের বি টিম আছে, ওগুলো ছাড়ুন তো। না, কংগ্রেস ভালো ফল করেছে, একবার বলে দিন। বিজেপি, আপনি তো এক্ষুনি ওরা বললেন। বিজেপিকে হারানোর জন্য, কংগ্রেস তৃণমূল বিরোধী ভোটকে কংগ্রেসের দিকে ফেলে দেওয়ার জন্য বলছে। তৃণমূলের উপর যারা নারাজ, তারা ভোটটা কাকে দেবে? তারা বিজেপিকে দেবে। কিন্তু কিন্তু বিজেপি কালীগঞ্জ যেন না বিধানসভার হয়, ক্ষেত্রে তার কিন্তু জন্য ওদের ক্যালকুলেশনটা বিজেপি। এটা দাঁড়াচ্ছে না। কেন বলছি জানেন? আমি আরও একবার বলবো পিসিআরকে, সেটা সেই প্লেটটা একবার চালানোর জন্য, যে 2016 এবং 2021-এর ক্ষেত্রে বিজেপি, তৃণমূল এবং বাম কংগ্রেস সমর্থিত জোট প্রার্থীর, তাদের ক্ষেত্রে ঠিক ভোটের পার্সেন্টেজটা কেমন ছিল, আমি একবার পার্সেন্টেজটা দেখাতে বলবো। কেন বলছি কালীবাবু এক্ষুনি বুঝতে পারবেন। দেখুন আলীবাবু, আমি একবার সেই ছবিটা দেখাতে বলবো। দেখুন, এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পার্সপেক্টিভটা আপনাদের সামনে রাখা অত্যন্ত দরকারি। কেন বলছি দেখুন, কিছুক্ষণ আগে আলীবাবু বললেন যে বাম কংগ্রেসের ভোটটা নাকি তৃণমূলে চলে গেছে। একবার ভালো করে দেখুন তো, 2016 সাল তৃণমূলের ভোট 45%, বিজেপির ভোট 6%, বাম কংগ্রেসের ভোট 46%।
তৃণমূলের ভোট 2021-এ 54%, বিজেপির ভোট বেড়ে গিয়ে 31%, বাম কংগ্রেসের ভোট সেখানে 12%। ভালো করে যদি ভোটের মার্জিনটা খেয়াল করা যায়, এই পার্সেন্টেজটা কি সত্যি বাম কংগ্রেসের ভোটটা তৃণমূলে গিয়েছে, নাকি? প্রশ্নটা নাইবা করলাম, আলিবাবুর কাছে যাব না, আমি এখানে ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু, আলিবাবুর কথার রেস্টে নেই, আমি যে ক্যালকুলেশনটা রাখলাম, সত্যি কি বাম কংগ্রেসের ভোটটা বিজেপিতে যাচ্ছে না? ইন্দ্রজিৎ বাবু। হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা। আজকের যে টপিকের উপর আলোচনা হচ্ছে অঞ্জন, সেই টপিকটি টালিগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে একটু বিরত করছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত। ইন্দ্রজিৎ বাবু, তোমরাই দেখালে তাদের ভোট কোথায় যাচ্ছে। 2011 সাল থেকে যদি ধরি আমরা, তোমরা 16 সাল থেকে দেখালে, যাই হোক 16 সাল থেকে যদি ধরি, তাহলে দেখো আমাদের 45% ভোট ছিল 16-তে। সেখানে বাম কংগ্রেসের ভোট ছিল, বাম কংগ্রেস 16 সালে কংগ্রেস প্রার্থী জিতেছিল। যথেষ্ট ভালো ভোট, যথেষ্ট ভালো ভোটের মার্জিন বাম কংগ্রেসের 2016 সালে জিতেছিল। এবার বলি 2021-এ দেখো আমাদের ভোট অফ পার্সেন্টেজ 54%। 54% আমরা 2021-এ পেয়েছি। আচ্ছা, 2024-এ লোকসভা নির্বাচনে আমরা পেয়েছি দেখো 46% ভোট, 48%। সরি 48% ভোট। তাহলে এবার দেখো ওদের গ্রাফটা দেখো, ক্রমশ কিন্তু গ্রাফ, যে দলটা একটা সময় 46% ভোট পেয়েছিল 2016-তে, বেশি দিন আগে না, 2016-তে, সেই দলটার প্রাপ্ত ভোট 2024-এ দেখা গেল কত পার্সেন্ট? 12%। 46 থেকে 12%। 46 থেকে 12। তাহলে 12%-এর ভোট। এবার বিজেপি হঠাৎ করে দেখো, যাদের 6% ভোট ছিল তারা 31% হলো 2016 সালে, তারপরে তারা 33% ভোট পেল হচ্ছে 2024-এ লোকসভা নির্বাচনে। লোকসভা নির্বাচন। তাহলে ভোটটা কোথায় যাচ্ছে এটা কিছু বলতে হয় না, এটা একটা সাধারণ যে কোনো যে মিনিমাম পড়তে জানে সেও দেখতে পাবে। সুতরাং ভোট, ওনাদের ভোটটাই এই রামে, টোটাল বামের ভোটটা আমি সকালেই বলেছি রামেই গেছে। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, একটা জিনিস হচ্ছে, একটা নির্বাচনে লড়তে গেলে কতগুলো জিনিস দরকার হয়। এক হচ্ছে, সব থেকে বড় জিনিস দরকার হচ্ছে সংগঠন। সংগঠন যদি না থাকে, সেই দল কখনোই ভোটে জেতা তো দূর, তারা ভোটের ধারে কাছে যেতে পারে না। নির্বাচন করাতে, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু করাতে হয়, এটা একটা খুব মূল্যবান জিনিস। কেন? অন্যান্য রাজ্যে সারা বছর রাজনীতিটা সেইভাবে কিন্তু রাজনীতিটা চর্চার খুব একটা বিষয় হয় না, আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে, আমি যাই দেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, বিশেষ করে বাঙালিরা যে কোনো সাংস্কৃতিক কেন্দ্রিক, যে কোনো রাজনৈতিক কেন্দ্রিক, প্রত্যেকের মধ্যে রাজনৈতিক চরিত্র আছে। যে কোনো দলকে যে কোনো সমর্থন করতে হবে, রাজনৈতিক চরিত্র আছে। এবং দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা কিন্তু সারা বছর ধরে হয়। আজকে দেখো তোমাদের আজকে টিভি প্রত্যেকদিন কোনো না কোনো টপিক নিয়ে তো অনুষ্ঠান হয়, আমাদের ডিবেট শো গুলো। তাহলে আমাদের এখানে কিন্তু কোনো কিছু, যেটাই হোক, রাজনৈতিক চর্চাটা বহু পরিমাণে আছে। সুতরাং এইখানে ভোটে জিততে গেলে বা ভোট করাতে গেলে, যেটা মেন হচ্ছে ভোট করাতে হয়, সংগঠন হবে। এবার সংগঠন তো ওনাদের নেই, সমস্যাটা অন্য জায়গায়, সংগঠন নেই। সংগঠন যে করতে হবে সেই প্রচেষ্টাও নেই। তা ওরা কোন প্রচেষ্টাতে থাকে? সেটা ওনারা প্রচেষ্টা থাকে, কখনো কোনো দিলীপ ঘোষ একটা দল হয়ে যাবে, শুভেন্দু অধিকারী একটা দল হয়ে যাবে, সুকান্ত মজুমদার একটা দল। কোনো কারণে ইন্দ্রজিৎদার নেটওয়ার্ক ফেল করেছে, আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমার খুব ইন্টারেস্টিং লাগলো একটা শব্দ, তা হলো শব্দ না, পুরো সেন্টেন্সটাই বড্ড একটু ইন্টারেস্টিং লাগলো বলতে পারেন। তার কারণ ইন্দ্রজিৎ বাবু বলছেন যে ভোট করাতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে, আমি অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে ছবিটা আরও একবার দেখাবো। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কিভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল সেটা একবার আপনাদের সামনে দেখাই, দেখুন। ছবিটা একবার দেখুন। সরাসরি তৃণমূলের বাজি, তৃণমূল প্রার্থী তিনি পৌঁছে গিয়েছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট দিতে। সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখছি, সকালবেলার ছবি, এবং উল্টো দিকে আবার আশিস ঘোষও রয়েছেন, বিজেপির বাজি, তিনিও পৌঁছে গিয়েছিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু আমরা আপডেট পেয়েছি, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সুষ্ঠুভাবেই ভোট হয়েছে।
কোনো রকম অশান্তির কোনো বাতাবরণ তৈরি হয়েছে বলে অন্তত কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। ঘড়িকাটা ঠিক 7:16 বাজে এই মুহূর্তে, কোনো রকম এখনো পর্যন্ত আপডেট পাওয়া যায়নি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম ধুন্ধুমার পরিস্থিতি কিংবা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, যেটা বিগত দিনে আমরা বিভিন্ন ভোটের ক্ষেত্রেই দেখতে পেয়েছি। এটা একটা ভালো সাইন, আমরা বিশ্বাস করি। তার কারণ যে কোনো ভোটের ক্ষেত্রে এটা তো একটা উৎসব, গণতন্ত্রের উৎসব। সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন, এটা একটা উৎসবের মতো বিষয়। কিন্তু সেই উৎসব যখন ক্রমাগত রক্তচক্ষু দেখায়, যখন একে অপরকে ভোট দিতে দেয় না এমন অভিযোগ ওঠে, কিংবা গ্রামে গঞ্জে বিভিন্ন রকম বিধানসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রে যখন সাধারণ মানুষ ভোট দিতে পারেন না, এমন অভিযোগগুলো যখন বিরোধী শিবির থেকেও উঠে আসে, অভিযোগের ভিত্তি কতটা তার থেকেও বড় প্রশ্ন এই অভিযোগগুলো যখন আসে, তখন একটু হলেও যে কোনো সাধারণ মানুষ, যে কোনো সাধারণ সিভিলিয়ানস তারা ভাবে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি, কোন দেশে বসবাস করছি। ভোটকে গণতান্ত্রিক উৎসব হিসেবে ব্যবহার না করে সেটাকে সম্পূর্ণ স্বার্থ চরিতার্থের একটি জায়গা করে নেওয়াই সব থেকে রাজনীতির খারাপ দিক। অন্তত সেই দিকটা যেন কোনোভাবেই নজির তৈরি না করতে পারে বাংলা, এমনটাই চেষ্টা অন্তত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন কিন্তু সেটা বুঝিয়ে দিল। 26 বিধানসভা নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট, এবং সেই অ্যাসিড টেস্টে 23 জুন ঠিক কী ফলাফল বেরিয়ে আসে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যদিও বা পুরনো ট্রেন্ড যা বলছে, যে কোনো বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল হোক কিংবা বিজেপি হোক, যদি শাসক দলে কেউ থেকে থাকে তাহলে শাসক দল সেটার বাড়তি ডিভিডেন্ড পেয়েই থাকে। এর আগেও আমরা দেখেছি, বাগদার ক্ষেত্রে দেখেছি, রায়গঞ্জের ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন জায়গাতে 5টি জায়গাতে ভোট হয়েছিল বিধানসভা উপনির্বাচন, সেখানে 5-0 গোল হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অর্থাৎ শাসক দল তৃণমূল, বিধানসভা উপনির্বাচন মিলিয়ে নিন তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এক্ষেত্রে সরাসরি তৃণমূল কংগ্রেস বাড়তি ডিভিডেন্ড পাচ্ছে কিনা কালীগঞ্জের ক্ষেত্রে এটা এবার দেখার। যদিও বা রাজ্যে অনেকগুলো ইস্যু রয়েছে, আবারও ওই সমস্ত বিষয় নিয়ে প্যানেল ডিসকাশনে ফিরে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেস মুখপাত্র। লিপিকাদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি ইন্দ্রজিৎ বাবুর কথা প্রসঙ্গেই ছিলাম, কিন্তু এই জায়গা থেকে সরাসরি সুকান্ত বাবুর কাছেই যাবো। সুকান্ত বাবু, একটা সেন্টেন্স আমার বড্ড ইন্টারেস্টিং লেগেছে, তা হলো ভোট করাতে হয়, বাংলায় ভোট করাতে হয়। আমি এই লাইনটার দিকে সব থেকে বেশি ফোকাস করছি, তার কারণ বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই ভোট করাতে হয় প্রসঙ্গে বিভিন্ন রকম ন্যারেটিভ সেট হয়ে যায় অন্তত গ্রাউন্ড লেভেলে, এবং ঠিক এ জায়গায় ভোট করাতে হয় প্রসঙ্গে আমার অনুব্রত মণ্ডলের কথা অত্যন্ত মনে পড়ে যাচ্ছে। সুকান্ত বাবু, আনমিউট করুন লেভেলে কাজ করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্পষ্ট, বলুন। ইন্দ্রজিৎ বাবুরা তো একদম গ্রাসরুট লেভেলে কাজ করেন, ওনারা আরো ভালো জানবেন। যেখানে এখানে যারা যারা আছে, আমি ছাড়া সকলেই গ্রাসরুট লেভেলে কাজ করে। এবার এটা কিন্তু দুটো আছে। একটা অনুব্রত কথা তুমি বললে, অনুব্রত ভোটটা একদম বাড়িতে বসে করায়, আর যারা হচ্ছে বেসিক্যালি কর্মকর্তা, মানে বহুদিন থেকে যারা, আমি বলতে পারি একদম কৃষক যারা, মানে যারা ফসলটাকে ফলায়, তারা হচ্ছে এখানে আমার বাকি তিনজন। এরা কি করে, এরা ভোটটা হচ্ছে জনগণকে মানে মোবিলিটি তৈরি করে। মানে একটা মানে কি হয়, একটা জায়গায় দেখবে ভোট সম্পর্কে একটা অনীহা তৈরি হয়, যেটাকে বলে পলিটিক্যাল অ্যাপাথি। এই অনীহাটা কিন্তু মানুষের মধ্যে থেকে বের করার দায়িত্ব রাজনৈতিক দল। এখানে কিন্তু রাজনৈতিক দলকে আমরা যতই গালমন্দ করি, যে কোনো রাজনৈতিক দেখবে প্রচার বা প্রচারণা মাধ্যমে তারা কিন্তু প্রভাবিত করে, এবং তারা কি করে, এটাকে সচল করে, এই পাইপলাইনটাকে সচল করে। ধরো আজকে বুথে আলীবাবুর কথা বা ইন্দ্রবাবুর কথা বা লিপিকাদির কথায় তারা বুথে পৌঁছে যায়। এই জায়গাটা কিন্তু ইন্দ্রজিৎ বাবু বোঝাতে চাই। আরেকটা জিনিস যেটা অনুব্রত মণ্ডলের, ওই ব্যাপারটা আলাদা, ও তো বাড়িতে বসেই উনি করে দেন, এবং সেটা কিভাবে করেন সেটা আমি জানি। সুমেন্দ্রবাবু কথা ব্রেক করছে। আমি ঠিক এই প্রসঙ্গেই আমি সরাসরি লিপিকাদির কাছেই যাব। লিপিকাদি, ভোট করাতে হয়, আমি এই শব্দগুলো, এই সেন্টেন্সটাকে তো নিয়েইছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আলীবাবু একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে বাম কংগ্রেসের ভোট নাকি তৃণমূল কংগ্রেসে যাচ্ছে। ইন্টারেস্টিং বিষয়। উল্টো দিকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে আমরা যে ডেটাটা রেখেছিলাম, সেখানে 2016 সাল এবং 2021 সালে বিগত দিনে এক সময়ে 46% থেকে প্রায় 48% ভোট, সেই ভোট 12% এসে পৌঁছে যায়, আর বিজেপির 6% ভোট 31% পৌঁছে যাচ্ছে। তাহলে বাম কংগ্রেসের ভোটটা যাচ্ছে তো যাচ্ছে কোথায়? সত্যিই তৃণমূল কংগ্রেসে নাকি বিজেপিতে? লিপিকাদি। না, ওনারা তো একটা বাইনারি তৈরি করবার চেষ্টা বরাবরই করে থাকেন, সেই জায়গাটা থেকে ওইভাবেই চেষ্টা করেছেন ওনারা মনে করেন পশ্চিমবঙ্গে দুটো দলই আছে আর বাকি দল নেই। হ্যাঁ, ভোট পার্সেন্টেজ কমেছে, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং ভোট পার্সেন্টেজ কমেছে, বহু মানুষ দল বদল করে ভোট পার্সেন্টেজ কমেছে।
লিপিকাদি বলুন। কিন্তু হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় তো যে মানে এইভাবে বাইনারি তৈরি করে ওনারা চলবেন যে না আর আর কোনো দল নেই, আর কোনো দলের অস্তিত্ব নেই, শুধু আমরা দুটো দল, সব লোক আমাদের দুটো দলকেই ভোট দিচ্ছে, আর কোনো দল নেই। এটা ভাবার কোনো জায়গাই নেই। কারণ আমি নিজে কালীগঞ্জে প্রচারে গিয়েছিলাম, আমি প্রচারে গিয়ে দেখেছি ওখানে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেছি। সাধারণ মানুষজন কিন্তু কংগ্রেসকে একটা জায়গায় রাখছে, তারা কিন্তু কংগ্রেসের সম্পর্কে যথেষ্ট সফট দেখলাম। মানে তৃণমূলের বিভিন্ন কাজকর্ম নিয়ে যথেষ্ট তারা বিব্রত, বিরক্ত, কারণ শিক্ষা দুর্নীতি নিয়ে, স্বাস্থ্য দুর্নীতি নিয়ে, নানান রকম এই পরিস্থিতি নিয়ে প্রত্যেকে, এবং সেটা নিয়ে আমি চায়ের দোকানে আমি দুটো চায়ের দোকানে বসে চা খেয়েছি, ওখানে আলোচনা করেছি, দেখেছি মানুষের বিভ্রান্তি রয়েছে তৃণমূল সম্পর্কে। লিপিকাদি, আমি এই অ্যানালিসিসটাতে যেতে চাই না, কিন্তু বারংবার আমাকে এই প্রশ্নটা করতে হয়। একটু তিক্ত হলেও প্রশ্নটা তো সঠিক। তার কারণ দেখুন, আপনারা কংগ্রেসের ক্ষেত্রে অনেক কিছুই বলতে পারেন যে চায়ের থেকে আড্ডাতে এই সমস্ত কথা উঠে আসে, আমরা ব্রিগেডের সভাতে দেখি লক্ষ লক্ষ লোক সেখানে চলে আসেন, কিন্তু ভোটের ক্ষেত্রে আবার আপনারাই বলেন যে ভোট পার্সেন্টেজটা কমছে। কোন ক্যালকুলেশনে কমছে? সেই আত্মসমালোচনার জায়গাটা কি সত্যি আপনাদের মধ্যে থাকছে? শোনো অঞ্জন, ভোটটা এ কথা বলবো কি করে বলো তো, আমরা তো ব্যালট চিবিয়েও খেতে দেখেছি, আবার ব্যালট বক্স পুকুরেও ফেলে দিতে দেখেছি। সেই জন্য ভোটে যে তলায় তলায় কি ঘটছে সেটা তো আমরা বুঝতে পারছি না। উপনির্বাচনেই আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ব্যালট বাক্স জলে ফেলে দিচ্ছে, চিবিয়ে খেয়ে নিচ্ছে ব্যালট পেপার। তো এইসব জিনিসগুলো তো আমরা দেখেছি। সেই জন্য কি করে বলি বলো তো, বুঝবো কি করে কোনটা কি হচ্ছে। আর বিজেপির এই কথা তুমি বলছো, বিজেপির কথা আমরা ওখানে গিয়ে দেখলাম, ওখানে বিজেপি তো প্রথমত একটা, ওখানে কালীগঞ্জ হলো একেবারেই তোমার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তো সেখানে মানুষের একটা বিজেপির প্রতি আতঙ্ক ভয় আছেই। বিজেপির প্রতি তারা একেবারেই, বিজেপি নিয়ে কেউ খুব একটা কোনো কথাই বললো না, সবাই কংগ্রেসকে, হ্যাঁ কংগ্রেসকে কিছু দোষারোপ করছে অনেকে, যে কংগ্রেসের এইটা করলে ভালো হতো, এইটা করা উচিত ছিল। মানে কংগ্রেসকে কিরকম বলো তো, এই একটু আগেই আমি একটা চ্যানেল থেকে আসলাম, সেই চ্যানেলেও একই কথাই আলোচনা হলো, যে কংগ্রেস হলো না বাড়ির গার্জিয়ানের মতন। মানে সেখানেই আমাদের একজন প্যানেলিস্ট তিনি বলছিলেন, তিনি রাজনৈতিক বিশ্লেষক, তিনি বললেন যে কংগ্রেসের উচিত ছিল এই মনরেগা প্রকল্প নিয়ে, যে মনরেগা নিয়ে আজকে যেই 100 দিনের টাকা নিয়ে না দেওয়া নিয়ে যে টানা হেঁচড়া চলছে, এখানে আমার মনে হয় কংগ্রেসের আন্দোলন করা, মানে কংগ্রেসের কোর্টে যাওয়া উচিত। যে সবাই না কংগ্রেসকে মনে করে কি গার্জিয়ানের মতন, যে কংগ্রেস, এটা মনরেগা প্রকল্প কংগ্রেসের প্রকল্প, আবাস যোজনা কংগ্রেসের প্রকল্প, যতই বিজেপি যতই যা ক্রেডিট নেওয়ার চেষ্টা করুক, ম্যাক্সিমাম প্রকল্পই তো কংগ্রেসের। এবার কংগ্রেস যদি তার বিরুদ্ধে যদি অন্যায় দেখলে রুখে না দাঁড়ায়, মানুষের মনে হয় কেন কংগ্রেস করলো না, প্রকল্প কখনো কোনো দলের হতে পারে না। না লিপিকাদি, আমি এই কথাটা মানতে পারছি না। কোনো প্রকল্প, না প্লিজ, কোনো প্রকল্প কোনো দলের হতে পারে না, সেটা সরকারের হতে পারে। আপনারাই তো বলেন বিজেপির ক্ষেত্রে যে কংগ্রেস, সেই সময় কংগ্রেস সরকারে ছিল, তখন এই তখনকার প্রকল্প, যদিও এখন ম্যাক্সিমাম প্রকল্প শুধু নয়, তুমি আলুর বস্তা, সিমেন্টের বস্তাতেও মোদিজির ছবি দেখবে, যে ছবি আমাদের সময় দরকার হতো না। তো সেই বলছি যে মানুষের একটা রাগ ভেতরে ভেতরে, কেন কংগ্রেস এগুলো করলো না। আজকে যা দুর্নীতি হচ্ছে সবাই এক ভাগকে দাগিয়ে দিচ্ছে কংগ্রেসের জন্য, কেন না কংগ্রেস এর বিরুদ্ধে, মানে বাড়ির সেই বাবা যেমন হাতে লাঠি নিয়ে শাসন করে, কংগ্রেস কেন এগুলো করলো না, তাহলে এই জিনিস হতো না, আমাদের ভুগতে হতো না। এই একটা মানুষের আবদার বলো, মানুষের ভরসা বলো, এইটা কিন্তু আছে। হয়তো সেই জায়গাটাকে ভরসার জায়গার কথা বলছেন আমি এখানে আলীবাবুর কাছে যাব। আলীবাবু, লিপিকাদির একটি কথা আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং মনে হয়েছে, তা হলো যে কংগ্রেসের আমলে সেই সময়তে অন্তত ওই আলুর বস্তা বলুন বা যেটাই বলুন না কেন, সেটার মধ্যে কোনো রকম প্রচার কার্য হতো না। আমি জানি না সেই সময়তে ডিজিটাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল কিনা, কিংবা আমি আসছি সুকান্তবাবু আপনার কাছেই যাবো, কিন্তু তার আগে আমি আলীবাবুর কাছে একটু অ্যান্সারটা নিয়ে নেবো। তা হলো, আমি জানি না সেই সময়তে ডিজিটাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল কিনা, কিংবা সংবাদ মাধ্যম এতটা অ্যাক্টিভ ছিল কিনা। হয়তো সেই সময়তে যদি এমন কিছু ঘটনা ঘটেও থাকে, সেগুলো কি সত্যি সামনে এসছে? আলীবাবু দেখুন, লিপিকা ম্যাডাম বলছেন ওনার ঢাক উনি নিজেই পিটাবেন, ঠিকই আছে, কিন্তু যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল না, তখন রাজীব দর্শনে ছিল, দূরদর্শন মানে রাজীব দর্শন ছিল, এটা সবাই জানে। সেই কারণেই বস্তাতে শুধু মোদির ছবি কেন, সেই সময় একবারে আপনি যদি ওই টুথব্রাশটা কিনতেন, সেখানে ওই রাহুল, মানে আপনার রাজীব গান্ধী ছিল।
সেই জন্য ছাড়ুন, যে যখন সরকারে থাকে নিশ্চয়ই তার আপনি প্রচার দেখাতে থাকবে, পারবেন এটাই টুথব্রাশে স্বাভাবিক রাজীব আছে। গান্ধী ছিল, না, দেখাতে এটা পারবেন এটা কি? স্বাভাবিক আছে। আর একটা বিষয় যেটা বললেন লিপিকা ম্যাডাম, যে কংগ্রেস মানে হচ্ছে অভিশালের দল, এখন বয়স কত? সে কি পৃথিবীতে আছে নাকি নিচে চলে গেছে বলুন তো? সে তো নেই। আজকে তার 46% ভোট 12% এসে দাঁড়াবেই তো। সেখান থেকে কমে আরো এবার আরো নিশ্চয়ই কমে যাবে, এইবার আরো কমবে। তাহলে যে এই 8-9% ভোট পাবে, এই ভোটটা কাদের? এই ভোটটা হচ্ছে যারা তৃণমূলের বিভিন্ন গ্রুপবাজির শিকার হয়েছে, যারা তৃণমূলকে কোনো ক্রমে ভোটটা দেবে না, তারাই কংগ্রেসের বাক্সে গিয়ে ভোটটা দেবে। এটা কংগ্রেসের কোনো ভোট না, এটা কংগ্রেসের কোনো ভোট না, এটা তৃণমূলের গ্রুপবাজির ফল। আচ্ছা, কারণ ওখানটায় আমরা দেখলাম এই কিন্তু আলিফা তৃণমূলের আহমেদ গ্রুপবাজির যেটা ফল হলে পরে তো দাঁড়িয়েছেন, আপনাদের একটা ডিভিডেন্ড পাওয়ার কথা, পরিবর্তন আপনারা কায়েম ডিভিডেন্ডটা হয়েছে। পাচ্ছেন কোথায়? আমরা তৃণমূলের যেটা কোথায় ডিভিডেন্ড ডিভিডেন্ড পাচ্ছেন? যেটা পাবো, আমরা আমরা কারোর উপর ডিপেন্ড করে আমরা ভরসায় নেই, আমরা বিশ্বাসী না। আমরা ওরা আসবে তারপরে আমাদের ভোট হবে, কংগ্রেস আসবে তারপরে ভোট হবে, তৃণমূল সিপিএম আসবে তারপরে ভোট হবে, ওই রকম বিষয় না। ভোট কারো বাপের সম্পত্তি না, ভোটার কারো বাপের না, আপনারা প্রপার্টি না। শুভেন্দু অধিকারীর প্রতি ডিপেন্ডেন্ট, আপনারা শুভেন্দু অধিকারীর প্রতি ডিপেন্ডেন্ট। আদর্শের উপর ভোট দেয় আলিবাবু, আপনারা ভোটাররা, শুভেন্দু, আদর্শের উপর ভোট আমি দেয়, আমি আমি ভোটাররা মানছি একটা মানছি নীতির আপনি উপর একবার ভোট শুধু দেয়। উত্তর দিয়ে দিন যে শুভেন্দু অধিকারীর প্রতি আপনারা ডিপেন্ডেন্ট, বঙ্গে বিজেপি শুভেন্দু অধিকারীর প্রতি শুভেন্দু ডিপেন্ডেন্ট। অধিকারী কেন বলছেন? এখানে কেন বিজেপির dependent কথা না? বলুন, পদ্মফুলের লোটাস পদ্মফুলের কথা আচ্ছা, বলুন, শুভেন্দু এই অধিকারীর রে, কথা শুভেন্দু কেন অধিকারীর বলছেন মান আপনারা? কমতে শুরু করেছেন নাকি? শুভেন্দু অধিকারী বিজেপির একজন সৈনিক, শুভেন্দু অধিকারী বিজেপির একজন সৈনিক, সুকান্ত সামনে থাকা মজুমদার সৈনিক, রাহুল সুকান্ত সিনহার মজুমদার। সৈনিক, Right. দিলীপ ঘোষ সৈনিক। সেই আপনি কারণে আপনি যেটা আমরা আপনি বলছি কাকে সেনাপতি যে- মনে করেন? আপনি কাকে সেনাপতি হ্যাঁ, মনে বলুন। করেন? আপনি বা আপনার মতো যারা কর্মীরা একেবারে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন, তারা কাকে সেনাপতি বলে মনে করেন? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, নাকি আমরা সবাই অন্য কেউ? কার্যকর্তা, আমরা সবাই দিলীপ ঘোষ। কার্যকর্তা সম্মিলিত। আমাদের কাছে হচ্ছে থিঙ্ক টুগেদার, কাম মানে ওয়ার্ক টুগেদার, এটাই আচ্ছা, হচ্ছে সেটা আমাদের কাজ। শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন এটা? ওয়ার্ক টুগেদার। ওই জন্য আচ্ছা। দৈরথ লেগে গেছে, ওই জন্য দৈরথ লেগে গেছে। কালকে শুভেন্দু অধিকারী গিয়েছিল বয়সতলায়, আজকে সুকান্ত মজুমদার গেছে। একটু আগে দেখো, একটু আগে তোমরাও খবর পড়তো। তাই না, জন্য আমি দৈরথ আমার লেগে তো গেছে। আমার তো সেই জন্যই আলিবাবুকে প্রশ্ন। আলিবাবু, একদিকে যেমন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে আশিস ঘোষকে একেবারে মধ্যমা আঙুল দেখিয়ে আঙুল বিতর্কে জড়াতে হচ্ছে, উল্টো দিকে সরাসরি শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার আজ যখন মহেশতলাতে যাচ্ছেন, তখন আবার তাকেও অনেকে জুতো প্রদর্শন করছে। আমি কিন্তু একেবারেই কোনোভাবেই মানে এটাকে সমর্থন করছি এটা বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপির মানদণ্ড কোনো এক জায়গায় আপনারা বাড়াতে গিয়ে কি কমিয়ে ফেলছেন? তার কারণ রেশিও তো সেটাই বলছে যে 2019 সালে আপনাদের ভোট পার্সেন্টেজ 2024 সালে লোকসভা নির্বাচনে সেই ভোট পার্সেন্টেজ কোথায়? 18 থেকে 12। আমি জানি না, আমরা কোনো কারণে নেটওয়ার্ক হয়তো ইস্যু হয়েছে, আমরা আবার এই বিষয় নিয়ে ফিরে আসবো। কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ছবি, আজ সকালে একেবারে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে ফিরে আসছি। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। একেবারেই এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে, আঙুল বিতর্ক নিয়ে। আমি একেবারে সরাসরি আলিবাবুর কাছেই ছিলাম। আলিবাবু, প্রশ্নটা নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। 2019-এ একরকম মানদণ্ড, 2024-এ একরকম মানদণ্ড, বিজেপি ক্রমাগতই নিচের দিকে যাচ্ছে। আনমিউট করুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। ইন্দ্রজিৎ বাবুর একটা কথার উত্তর দিয়ে আমার বক্তব্যটা শেষ করতে চাই। প্রথমত উনি ভালো বলেছেন, কি বলেছেন, এখানে ভোট করাতে হয়, যেটা আপনিও ধরেছেন, কোট করেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন উনি। ওনাদের দলের অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে ভোট করিয়ে নেওয়া। কারণ ভোটার তো তার ভোট দেয় না, ভোটারকে ভোট করিয়ে দিতে হয়। যেমন যেমন বুথ জ্যাম করা, এটা একটা ওদের ভোট করানোর একটা কৌশল। তারপরে হচ্ছে পুলিং এজেন্টদের, বিরোধীদের বের করে দেওয়া, ওটাও একটা ভোটের কৌশল। এইবারও কালীগঞ্জের 56 নম্বর বুথে, 19 নম্বর বুথে এজেন্টদের বের করে দিয়েছেন। তারপরে হলো বিভিন্ন ধরনের ভোটারদের বাড়িতে একটা হুমকি দিয়ে আসা, আপনি ভোট দিতে আসবেন না। এই যে ভোট করাতে হয়, এই মহাবিদ্যার পারদর্শী তৃণমূল কংগ্রেস, এবং এইভাবে এরা ভোটটা করেন। আজকের দিনেও তাই করেছেন, ওরা ভোটটা করিয়ে নিয়েছেন। তাহলে এটা খুব দুর্ভাগ্যের বিষয়। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে আমরা ভোট দিচ্ছি, সেই ভোট ওনারা করিয়ে দিচ্ছে। আর ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ভোটাররা এসে স্বাভাবিকভাবে ভোট দিচ্ছে। এই হলো ইন্দ্রজিৎ বাবু, এই হলো তৃণমূল কংগ্রেস। সেই জন্য আলিবাবুর কথা প্রসঙ্গে আমাকে ইন্দ্রজিৎ বাবুর কাছে যেতে হবে। আলিবাবু যেটাকে কোট আন কোট করছেন তা হলো মহাবিদ্যা। কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ইন্দ্রজিৎ বাবু, শুনুন, যারা চুরি বিদ্যা করে, মহাবিদ্যা করে, তারা কথাটাকে অন্যভাবে ভাবে। শুনুন, 309টি বুথ, এতগুলো বুথ, 2,52,670 জন ভোটার, দেখুন কটা গন্ডগোল হয়েছে।
উনি যে বলছেন না ভোট করানো বলছে সাংগঠনিক ক্ষমতা নেই বলে ওনারা কি করেন মহারাষ্ট্রে আমরা দেখলাম 2024 সালে 39.60 হাজার মানে প্রায় 40 লক্ষ নতুন ভোটার আমরা দেখলাম 2021 থেকে 2024-এ নতুন ভোটার জয়েন করেছে। কিন্তু ঠিক 2024 থেকে 5 মাসের মাথায় আমরা দেখলাম কোথায় যে 32 লক্ষ নতুন ভোটার। মানে আপনি মানে ইমাজিন এটা যে 32 লক্ষ ভোটার জয়েন হয়েছে। সেইখানে মহারাষ্ট্রে আমরা দেখলাম টোটাল যে জনসংখ্যা 9.4 কোটি মানে 9 কোটি সামথিং, আর এবং বিধানসভা নির্বাচনে হ্যাঁ সেটা ছাড়িয়ে গেল মানে নাম এর তোলার এতে 9.7 crore। তার মানে 16 লক্ষ ভোটার থেকে এলো, আকাশ থেকে এলো। তাহলে মধ্যবয়স সেই যে প্রাপ্তবয়স্ক ভোটার এত থেকে পারলো, যেখানে এই স্প্যানটা যে 9.54 কোটি, এখানে সেই স্প্যানটা চলে যাচ্ছে 9.70 লক্ষ। কোথা থেকে এলো এতগুলো ভোটার? তাহলে ওনাদের থেকে এই বিদ্যা শেখার কিছু নেই, ওনারা এই বিদ্যা দিয়ে 2-3 জায়গায় করেছে, কিন্তু আমরা এখানে আটকে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে ভোট, লিপিকা দিয়ে একটা জিনিস বললেন যে ওই যে ব্যালট পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চিবিয়ে খাওয়া, হ্যাঁ ওনাদেরই দোষ। যাই হোক, ওটা সিপিএম এর বালি বিধানসভা অভয়নগর বলে একটা জায়গা আছে, সেইখানে সেই অভয়নগরের যে স্কুল বুথে সেইখানে হয়েছিল এই ঘটনা। ওনাদেরই দোষ, সিপিএমই করেছিল যে ওই চিবিয়ে খেয়ে নিয়েছিল আপনার ব্যালট। তা যাই হোক, এখন যাদের সঙ্গে আর ওই ম্যারাথনের মতো দৌড়টা হ্যাঁ কিসের ম্যারাথনের মতো দৌড়? কোনটা? ওই যে সেই বাক্সটা নিয়ে একেবারে যে ম্যারাথনের মতো দৌড়টা আমার এখনো চোখে ভাসছে, সেই দৌড়টা কে দিয়েছে? ইভিএম বাক্স নিয়ে আমার চোখে বিশেষ করে ভাসছে না। আমি এরকম দেখি আমি জানি না সম্ভবত ব্যালট বাক্স বা ইভিএম কিছু একটা নিয়ে আমার সম্ভবত ব্যালট বাক্স আমি যদি খুব যেটা দেখিনি সেটা পুকুরে লাফ হ্যাঁ, এবং আমার যতদূর মনে পড়ছে একেবারে ম্যারাথন দৌড় দিয়ে দিয়েছিলেন। মানে আমার সম্প্রতি এখানে একটা মানে অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি দেখতে পাননি? তৃণমূলের কিছু ধরা পড়ে না, তৃণমূলের কিছু ধরা পড়ে না। বেশ, স্বামীজির একটা প্রবাদ আছে যে যেটা চোখে দেখো সেইটাকে বিশ্বাস করো। সুতরাং আমরা স্বামীজি আদর্শে দীক্ষিত, সুতরাং সেই জন্য আমি দেখি সেটা বিশ্বাস করব। আমার খুব ভালো লেগেছে ইন্দ্রজিৎ বাবু, আপনি স্বামীজির আদর্শে বিশ্বাসী এবং আপনি পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখেন। আমার খুব সম্মান করি এই যাবতীয় যা কিছু উঠে আসে সেই বিষয়কে কেন্দ্র করে। আমি হ্যাঁ সুকান্ত বাবুর কাছেই যাবো। সুকান্ত বাবু, আমি শুধু একটা বিষয় খুব ভালো করে খেয়াল করলাম, ইন্দ্রজিৎ বাবু আবারও বললেন, হয়তো ইন্দ্রজিৎ বাবু বলবেন যে আমাদের প্রতিটা পরতে পরতে কেন শব্দ ধরা হচ্ছে। তিনি বলছেন ওনাদের থেকে এই বিদ্যাটা শেখার কিছু নেই। আমি যদি লাইনটাকে খুব ভালো করে ব্যাখ্যা করতে যাই তাহলে উনি বলতে চাইলেন কি যে আমরা এই বিদ্যাটা অনেকদিন আগে থেকেই জানি। সুকান্ত বাবু, শোনো, চারবাকরা ফিলোসফি যারা আমরা একটু পড়াশোনা করেছি, চারবাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে, এবং ওরা হচ্ছে ক্ষিতি তেজ মরুদ বোমকে স্বীকার করে। এবার ইন্দ্রজিৎ বাবুদের এই অবস্থা যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, সেই কারণে উনি বলছেন আমি তো দেখিনি, আর প্রত্যক্ষ করেননি, ওর জন্য ওনার মনে হয়েছে যে এটা দেখেননি। এবার আরেকটি ঘটনা যেটা আমার মনে হয় যে লিপিকাদি বলল যে ব্যক্তি পুজো বা পরিবারতন্ত্র, সেটা কিন্তু কংগ্রেস থেকে এসেছে। মানে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা পয়েন্ট মানে ইন্দিরা পয়েন্ট থেকে দক্ষিণতম বিন্দু থেকে শুরু করে সবকিছু কিন্তু কংগ্রেসেরও একটা দান বলতে গেলে। সুতরাং শুধু বিজেপিকে আজকে দোষারোপ করে, বিজেপি তো মানে খুব বেশি হলে বাজপেয়ীর আমলে একটু উঠেছিল মানে সার্বিকভাবে বলতে গেলে, তারপর মোদির সময়। আমি খুব ভুল না করি সুকান্ত বাবু, পারমাণবিক বোমা যখন সরাসরি মানে এখানে টেস্ট করা হচ্ছে তখন থেকে অটল বিহারী বাজপেয়ীর নাম আরো বেশি ঊর্ধ্বতন গতির দিকে এগিয়েছিল। বাজপেয়ী তো সেটা একটা বড় একটা জায়গা ছিল, ওটা অন্য একটা প্রসঙ্গে চলে আসবে যে ওই ধরনের তিনি সেই জায়গায় আমেরিকার থেকে শুরু করে সবাই অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে দিল, দুটো দেশ, তো সেটা আমাদের মনে আছে। কিন্তু আমি অন্য জায়গায় আসতে চাইছি। তো সুতরাং শুধুমাত্র কিন্তু আজকে যেটা মোদি করছে, মোদি ইজম, মানে মোদি ভাবছে যে আমি একটা বাদ তৈরি করে দেবো। এবার আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাদটা নিয়ে, যে কি নিয়ে তৈরি হবে। মানে কংগ্রেসের তো ধরলাম একটা গান্ধীর নীতিতে বিশ্বাস করে, তার একটা বাদ রয়েছে, ইজম রয়েছে, মার্কসদের রয়েছে একটা ইজম বা, কিন্তু হ্যাঁ একটা ঘটনা, তুমি যদি সাভারকার বাদ বলো তাও কিছুটা আমি ধরে নিলাম,
কিন্তু মোদিকে নিয়ে আবর্তিত যদি কোনো রাজনীতি হয়, কোনো দল চলতে হয়, সেই দল কিন্তু বিসিসিআই এর মতো অবস্থা হবে। অমিত শাহের ছেলেকে ঢুকিয়ে দিয়েছে, বাস পরিবারতন্ত্র একদম কায়েম কিন্তু হয়ে সুকান্ত গেছে। বাবু, আপনি সাভারকারের কথা বললে আমাকে সেই আবারও বিতর্ক বা প্রশ্ন করতে হবে যে বিজেপির ক্ষেত্রে সাভারকার না গান্ধী। আমি এগুলোর মধ্যে যেতেই চাইছি না সুকান্ত বাবু। না, এবার আসি প্রসঙ্গে। এবার প্রসঙ্গে যেটা হচ্ছে যে কালীগঞ্জে যে ভোটটা হলো, সেটা কিন্তু এটা ঘটনা যে আবাল বৃদ্ধা বনিতা, আমি এটা বলবো কারণ আমি কিছু কিছু ছবি দেখেছি যে তারা ছোট্ট শিশুকে নিয়ে ভোট দিতে এসেছে, অনেক পুরুষেরা কাজ করে ভোট দিতে এসেছে, তাদের কথা আমি শুনেছি। এক দুটো তো বিক্ষিপ্ত ঘটনা, ইভিএম খারাপের ঘটনা, এগুলো ভারতবর্ষে না হলে ভোট মনে হবে না। মানে তুমি যদি একটু অশান্তি না হয়, তাহলে মনে করবা তুমি ব্রিটেনে আছো বা আমেরিকা আছো, এত বড় ভুল করা যাবে না। সুতরাং এইগুলো একটু আধটু তোমাকে ধরে নিতে হবে যে এগুলো হচ্ছে মানে অনুঘটকের কাজ করে, মানে ওই অক্সিজেন উৎপাদনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেমন লাগে, এগুলো একটু লাগে। তো ইন্দ্রজিৎ বাবু এটা ভালো বলবেন, ওই বিষয়ে যাবো না। তবে আমি এটা মনে করি যে কংগ্রেস অনেক বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল, কতটা কাবিল হবে মানে তার শব্দের অর্থ, নামের অর্থ যদি বুঝি, কিন্তু অনেক পরে প্রচারণা শুরু করার জন্য তারা কিন্তু একটু ব্যাকফুটে। মানে যদি প্রচারণাটা ঠিক সময় শুরু হতো, তাহলে কিন্তু আজকে কিছুটা হলেও মানে এই ভোট পার্সেন্টেজটা বাড়াতে পারতো। কিন্তু এটা আমি বিশ্বাস করি না লোকসভা ভোটের নিরিখে। তুমি যেটা দেখাচ্ছিলে লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ভোটকে কিন্তু পর্যালোচনা করা যায় না অঞ্জন, কারণ এখানে স্থানীয় বিষয়গুলো গুরুত্বপূর্ণ। না, আরো একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুকান্ত বাবু, তা হলো বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে আমি সরাসরি বিধানসভারও ক্যালকুলেশন করতে পারি না, তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে শাসক শিবিরের একটা বাড়তি ডিভিডেন্ড থেকেই থাকে। কিন্তু হ্যাঁ, সেটা তো একটা মানে আপ্তবাক্য হিসেবে আমরা নেই, কিন্তু আমি এটা বলবো বিরোধী পক্ষের কিন্তু একটা ভালো জায়গা ছিল। মানে যেহেতু বিজেপির ক্ষেত্রে দেখো, বিজেপির ক্ষেত্রে সমস্যাই হচ্ছে একটা এমন একটা পিচে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি তো মানে খুব মানে স্পিডে বল আসছে, খুব বল তোমার মাথার উপর দিয়ে প্রচুর বাউন্সার দেওয়া হচ্ছে, ইনসুইং হচ্ছে, তুমি ওই পিচে থাকতে পারবে না তো। কারণ প্রথম কথা হচ্ছে সংখ্যালঘু ভোটের সংখ্যা সেখানে বেশি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যেটা লিপিকা একটু বলার চেষ্টা করবে, সেখানে বিজেপি যেটা পেয়েছে সেটা অন্যরকম, অন্য কারণ থাকতে পারে, কিন্তু এইটা অ্যান্টি ইনকামবেন্সি থাকতে পারে। কিন্তু এবার যেটা হয়েছে, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসে, ইন্দ্রজিৎ বাবুরা খুশি হবে, আমি খুশি হব না অঞ্জন। কেন হব না এটা বলে শেষ করবো। যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, যে চুরি হয়েছে, পাহাড় প্রমাণ দুর্নীতির পরে এত বড় বড় চোররা আছে, তাদের ধরা হচ্ছে না, ইডি সিবিআই ব্যর্থতা রয়েছে, তারপর যদি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে সেই লোকদেরই ক্ষমতায় নিয়ে আসি, তাহলে আমি বলবো যে রাজনৈতিক ব্যবস্থা কোনো জায়গায় গিয়ে একটা মানে একটা বিপদগামী হচ্ছে, মানে রাজনৈতিক ব্যবস্থাকে সঠিক পথে, পাইপলাইনটা সঠিক পথে যাচ্ছে না, এটা বলে আমি শেষ করবো। আমার আরও একটা বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং লেগেছে, তা হলো যখন সুকান্তবাবু বলছেন, দেখুন আমি নাথুরাম গডসে কিংবা মহাত্মা গান্ধী কিংবা তার সঙ্গে সঙ্গে সাভারকারে যেতেই চাইছি না। আমার মূল প্রসঙ্গ হচ্ছে সুকান্তবাবু ইডি সিবিআই এর কথা যখন বলছেন তখন অদ্ভুতভাবে আলীবাবু মাথা নাড়াচ্ছেন। আমি খুব অবাক হলাম, আমাকে এখানে সরাসরি ইন্দ্রজিৎ বাবুর কাছে যেতে হচ্ছে। ইন্দ্রজিৎ বাবু, শুনুন, সুকান্তদা বললেন যে এই কথা, আবার বলি যে চাকরি, এই যে 25,752 জনের চাকরি, এটা তৃণমূল সরকারের জন্য বা তৃণমূলের জন্য যায়নি, এটা কোর্টের জন্য গেছে। আজকে এটা বলি বারবার, এই না 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 জিনিসটা না 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 না, দেখুন আপনি বলতেই পারেন যে কোর্টের জন্য গিয়েছে, যদি দুর্নীতি না হলো তাহলে তো কোর্ট কোনো রায় দিত না, এটা আপনাকে মানতে হবে। তৃণমূল কি চাকরিগুলো নিয়েছে? আপনি আগে সবার আগে এটা বলুন, তৃণমূল অযোগ্যদেরকে বাঁচিয়েছে, সেটা বলুন তাহলে। না না, তৃণমূল কি না না অযোগ্য যোগ্য যদি আপনারা বলেন, তাহলে তাহলে কি আসো আমরা বলছি না তো, কোর্ট তো বলছে, এসএসসি স্বয়ং হলো। দেখুন আজকে এই বিষয় নিয়ে এই বিতর্কে যেতেই চাইছি না। দেখুন ইন্দ্রজিৎ বাবু, এটা নিয়ে এই বিতর্ক চলতে থাকলে আপনাকে আরো 1 ঘন্টা দিলে পরেও আপনি অনেক এক্সপ্লেনেশন দেবেন, আমি জানি, কিন্তু এই প্রসঙ্গে আমি যেতে চাইছি না। এটা থেকে আপনি জমা দিন না, তাহলে তো আরো ভালো হয়, তাহলে অযোগ্য গুলো ক্লিয়ার হয়ে যায়, যোগ্য গুলো তাহলে পেয়ে যায়, তাহলে আর এই নতুন করে পরীক্ষা না, এটা তো অবশ্যই কোর্ট বলবে কে যোগ্য কে অযোগ্য, সেক্ষেত্রে এসএসসি সবকিছু ক্লিয়ার করবে। এই বার্তাটার জন্যই কিন্তু এই পরিস্থিতি। 25,752 জন চাকরি আমাদের জন্য যায়নি। এই যে কোর্ট সেটা পর্যবেক্ষণ করে যোগ্য অযোগ্য সেখানে পাইনি বলে, সমীক্ষা পাইনি বলে দিতে পারিনি। এবারে এখন কোর্ট যেটা রায় দিয়েছে সেটাকে মান্যতা দিতে হবে। আমিও যেমন মানতে হবে আইনকে, আপনাকেও মানতে হবে। সুতরাং এই যে ভুল বার্তাটা, এটা আমি বলবো এটা ঠিক না। দুর্নীতি তো হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অবশ্যই এটা দুর্নীতি, অবশ্যই প্রকাশ্যে দেখা গেছে অনেক কিছু, কিন্তু সেটা তো সাবজুডিস না। যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমাদের তো
বিভাগীয় তদন্ত হয়নি, হয়েছে সিবিআই তদন্ত। সেখানে কেন্দ্র সরকারের অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ সিবিআই। তাহলে সিবিআই ইডি যখন তদন্ত করলো, তাহলে সেই চার্জশিট এখনো দিতে পারলো না কেন? আপনি আচ্ছা, আমরা আবারও আলাদা প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি একেবারে অন্তিম দফার দিকে ধীরে ধীরে এগোচ্ছি। আমি এখানে সরাসরি একটু লিপিকাদির কাছেই যাবো। লিপিকাদি, দেখুন, কথা প্রসঙ্গে বারংবার একটা বিষয় উঠে আসছে, তা হলো দুর্নীতি প্রসঙ্গ। দেখুন, বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে যেটা সুকান্তবাবু বললেন যে তৃণমূল কংগ্রেস যদি জিতে যায় তাহলে সুকান্তবাবু খুশি হবেন না। দেখুন, এখানে খুশি হওয়ার থেকেও ঊর্ধ্বে আরও অনেকগুলো বিষয় রয়েছে। তা হলো বিধানসভা নির্বাচনের আগে বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে এটা একটি অনেক বড় অ্যাসিড টেস্ট। আমি বলছি, কেন বলছি, তার কারণ এই বিধানসভা উপনির্বাচন যদি আরও গত 1 বছর আগেও হতো তাহলে এতটা বিষয়টাকে ইম্পর্টেন্স দেওয়ার জায়গা ছিল না। কিন্তু 26-এর আগে একেবারে সম্মুখ সমরে রয়েছে 26-এ বিধানসভা নির্বাচন আর কিছুদিন পরে। তার আগে যদি এই নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এত ইস্যু থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের এক ফোঁটাও যদি পার্সেন্টেজ না কমে, তাহলে কোনো এক জায়গায় আপনারা বিরোধী শিবির হিসেবে ফেল করছেন, যে সাধারণ মানুষকে আপনারা বোঝাতে পারছেন না যে সত্যিই রাজ্যে দুর্নীতি হয়েছে, কিংবা রাজ্যে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস থাকলে পরে কী কী সমস্যা হতে পারে। এটা আমার প্রশ্ন নয়, এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন। লিপিকাদি, না, আমি প্রথমে যেটা ইন্দ্রজিৎ বাবুর একটা কথা বলি, যে আপনারা করবেন দুর্নীতি, আপনারা করবেন চুরি, আপনারা করবেন অনৈতিক কাজকর্ম, আর কোর্ট ভার্ডিক্ট দিলে তখন হবে সমস্যা, তখন বলবেন কোর্টের দোষ, আমরা কোনো কিছু করিনি। আপনারা চাকরির ক্ষেত্রে কিচ্ছু করেননি, শিক্ষা চাকরির ক্ষেত্রে, আর কোর্ট করেছে। এই সমস্ত উল্টোপাল্টা কথা বলবেন না, দয়া করে বলবেন না। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা কথা বলি যে দুর্নীতি, দেখো, ম্যাক্সিমাম যেটা রেজাল্ট বলে, যেটা দেখা যায় উপনির্বাচনগুলোতে শাসক দলই সাধারণত তারাই জয়ী হয় বেশি, যদিও বাইরন একটা ইয়ে ছিল, সেটা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন। বাইরন বিশেষ ব্যতিক্রমটাকে রাখেননি ধরে। নয়, না, মানুষ কিন্তু বাইরনকে দেখে, দেখুন, সব কিন্তু এই বিধানসভা, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ইলেকশন কিন্তু নয়, এটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন আর ইলেকশন নয়। বিধানসভা লোকসভার ইলেকশন সিম্বল দেখে হয়, ওটা মানুষ দেখে হয় না। তো মানুষ কিন্তু ভোট দিয়েছিল কংগ্রেসকে ভোট দিয়েছিল। সেটা কি কারণে বাইরন চলে গেছে, বাইরন অন্যায় করেছে, ভুল করেছে, এবং শুধু তাই নয়, আমরা সে সময় দেখেছি বাইরনকে দিনের পর দিন, একটা মানুষ ইলেকশন জিতলো, একটা বিধায়ক, তাকে দিনের পর দিন শপথ নিতে দেওয়া হয়নি। বেশ, ঠিক এই পয়েন্ট থেকে লিপিকাদিকে 1 মিনিট টাইমার দেওয়া হোক। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বলুন লিপিকাদি। হ্যাঁ, তো সেই বলছি যে এইগুলো তো আছে, তারপরে বিজেপির একটা আছে, ভীষণভাবে একটা বাইনারি তৈরির চেষ্টা করছে, যে ওখানে শুধুমাত্র তৃণমূল আর ইয়ে আছে, বিজেপি আছে। তবে হ্যাঁ, আমরা জানি যে এদের ভালোবাসাটা এতই যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা কম। কারণ আমরা দেখলাম কেজরিওয়াল একটা ভুল করার পর তাকে ধরে নিয়ে যাওয়া হলো, তার দুর্নীতি দেখিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, হেমন্ত সোরেনকে ধরে নিয়ে যাওয়া হলো। কিন্তু পশ্চিমবঙ্গে এটা কোনোদিনও হবে না। সে আলী হোসেন বাবু যতই এখানে বসে চিৎকার করুন, আর ইন্দ্রজিৎ বাবুই যত চিৎকার করুন, কিন্তু এই জিনিসের কোনো পরিবর্তন হবে না। কারণ যতদিন ওখানে আছেন, যতদিন ওখানে দাদা রয়েছেন, ততদিন এখানে দিদি থাকবেন, এবং এইভাবেই চলবে। এবং যেটা হতে পারে না একটা দেশের একটা শিক্ষা ক্ষেত্রে যদি এই রকম দুর্নীতি হয়, সেই জিনিস আমরা আর কোন স্টেটে আমরা দেখিনি। এই জিনিস একমাত্র দেখেছিলাম আমরা মধ্যপ্রদেশে, ব্যাপক কেলেঙ্কারি, আজকে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে। সেই জন্য এগুলোর আমরা সবসময় একটা বিরোধিতার জায়গায় রয়েছি, বিরোধিতা করছি, কারণ কংগ্রেসের অনেক দায়িত্ব আছে, সেটা আমরা স্বীকারও করি, আমরা মানি। না, আমি যদি খুব ভুল না হয় ত্রিপুরাতেও ঘটনাটি ঘটেছিল এরকমই। আমি ঠিক এখানে আলীবাবুর কাছে যাবো। আলীবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বলুন। আজকে কালীগঞ্জের যে বাই ইলেকশন হচ্ছে, সেই বাই ইলেকশন আমরা দেখছি যে সন্ত্রাস এবং শাসক দলের দুনিয়ার যত সব, মানে ওই বললাম না যে ভোট করানোর ব্যবস্থা, সেই শাসক দলের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। ভোটারদের মধ্যে কোনো উৎসাহের কোনো বিষয় ছিল না, কারণ এই যে এই ইলেকশনটা একটা প্রহসনের ইলেকশন হয়েছে, এবং আমরা সেটা দেখলাম। সর্বশেষ পর্যন্ত সকাল 11টা পর্যন্ত মাত্র 30% ভোট, এবং সারাদিনে যা হয়েছে সবগুলো একটা রিগিং এর ফলেই এটা হয়েছে, রিগিং ইলেকশন হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস এই 26-এ তারা যেহেতু ইলেকশনে তারা জবরদস্ত বিজেপির প্রতিপক্ষ হচ্ছে, আর সেই হিসাবে তারা এই ইলেকশনটাকে তারা যথেষ্ট পরিমাণে পাখির চোখ দেখছে। আমরা লক্ষ্য করলাম তাদের যে প্রার্থী সংখ্যালঘু প্রধান এলাকায় সংখ্যালঘু প্রার্থীকে দিয়ে তারা সংখ্যালঘু তোষণ করবার চেষ্টা করেছে।
সেই জন্য আমরা এটা তীব্র নিন্দা করি। আমরা মনে করি 2026 সালের বিধানসভা নির্বাচনে ফাইনাল নির্বাচন হবে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হবে, ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। দেখুন, আমরা যখন শেষ অবধি আপডেট পেয়েছিলাম তা হলো 3টে পর্যন্ত 60.03% ভোট পড়েছিল। আমি জানি না আলীবাবু ঠিক কোন প্যারামিটারে বলছেন সেখানে রিগিং হয়েছে, অন্তত এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে সেখানে কোনো রিগিং হয়েছে বলে খবর আমরা পাইনি। যদি আলীবাবু পেয়ে থাকে তাহলে ডেফিনেটলি তার বিষয় রয়েছে সেখানে। ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আচ্ছা, লিপিকাদি একটা জিনিস বললেন যে গার্জেন কংগ্রেস, সত্যি তো কংগ্রেস এত পুরনো দল, ওনাদের উনিও তো গার্জেন। এই গার্জেনেরই তো শিক্ষা যে মনমোহন সিং এর 2.0 যখন সরকার হলো, আস্থা ভোটে দেখলাম সাংসদ ভবনে সব থেকে লজ্জার দিন, ভারতবর্ষের সাংসদ ভবন এবং ভারতবর্ষের নাগরিক হিসেবে সব থেকে লজ্জার দিন হলো। আমরা দেখলাম সেখানে কোটি কোটি টাকা মানুষ আস্থা ভোট কেনার জন্য, সেখানে মানুষের সাংসদদের ভোট কেনার জন্য সেই টাকা নিয়ে গেছে এবং সেটা সব মিডিয়া চ্যানেল বড় বলা করে দেখালো। আচ্ছা, এবার আসি যে কথাটা, যে আলীবাবু বলছেন যে সকাল 11টা অব্দি 30% ভোট। ওনার মনে হয় ভুলে গেছেন যে আজকে ওয়েদারটা কি অবস্থা ছিল, এবং লাস্ট অব্দি যা খবর পেয়েছি সেটা হচ্ছে 65.72%, সন্ধ্যে 6টা অব্দি যা ভোট হয়েছে 65.72%। একটা উপনির্বাচনে 65-66% ভোট আমার মনে হয়, এবং রাজনীতিতে এটা যথেষ্ট, এই একদমই তাই। সুতরাং এই যে যথেষ্ট পরিমাণ ভোট পড়েছে এবং সুন্দর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আজকে যে বর্ষার দিন, যে ঘন ঘটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। সুতরাং ওনাদের আমি ঠিক এখান থেকে একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমি একেবারে লিপিকাদি একটা কথা সরাসরি কোট আনকোট করেই বলবো। লিপিকাদি বলছেন যে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে মুখ দেখে ভোট হয় না। আমি ঠিক এই জায়গাতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করছি এবং সঙ্গে সঙ্গে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 400 পারের নাড়াটা মনে করছি। আমি এখানে মনে করছি যে বঙ্গ কংগ্রেসের ক্ষেত্রে ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। কংগ্রেসের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সমস্যা একটাই যে একদিকে তো আরএসপি এবং বামপন্থ সিপিএম এর অন্য কোনো প্রার্থী দেওয়ার ইচ্ছে, সেটা শেষ সময় এসে কাবিল বাবুকে দাঁড় করানো হলো, এবং সেই জায়গাতে কিন্তু তাদের যে ভোট শতাংশ গতবারে সেটা আমরা জানি খুবই কম, সেই 12 থেকে 13%। এখন সবচেয়ে বড় কথা, ওই আবারও বললাম প্রচারণার সমস্যা। তারা কিন্তু, তবে কংগ্রেসের একটা ভালো দিক, তারা কিন্তু স্থানীয় সমস্যাগুলোকে তুলে ধরেছে, যেমন ওদের গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে রাস্তাঘাট, এগুলো সম্পর্কে বলেছে। কিন্তু আমার যেটা মনে হয়, যতটুকু ট্রেন্ড দেখে যত শতাংশ ভোট পড়েছে, অত্যন্ত ভালো ভোট পড়েছে। নির্বাচন কমিশন খুব ভালো কাজ করেছে, কারণ তারা এবার কিন্তু ব্লক লেভেল অফিসারদেরও ট্রেনিং দিয়েছে, অনেক কিছু নতুনত্ব হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাই যে বৃষ্টি হলো, খিচুড়িও হলো, এবার দেখা যাক ভোটে কে জেতে। কারণ আমি ভাবছিলাম খিচুড়ি কেউ খাওয়ায়নি, আমি খবর পেলাম তৃণমূল কংগ্রেস এই বৃষ্টির খিচুড়ি খাইয়েছে। এটা কিন্তু অত্যন্ত, আমি অন্য নোটে বলছি, ভালো। মানে কেউ তো কিছু অ্যাটলিস্ট ভোটারদের দিল। এবার দেখা যাক ভোট তাদের দিকে যায় না বিজেপির দিকে যায়, কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। বেশ এগিয়ে রয়েছে বাংলা। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ফ্যাক্ট টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো। দেখুন, রাজনীতি অর্থ কিন্তু শুধুমাত্র প্যানেল ডিসকাশনে বসে কথা বলা নয়। রাজনীতি মানে শুধুমাত্র একজন অপরজনকে ঠিক ভোটের প্রাক্কালে শুধুমাত্র কিছু হুমকি দেওয়া কিংবা হুঁশিয়ারি দেওয়া নয়। ভোটের অর্থ, রাজনীতির অর্থ গ্রাউন্ড জিরোতে নেমে সাধারণ মানুষের সঙ্গে আগামী 5 বছর ধরে আমাকে মানুষ চাইছে কি চাইছে না সেটার ঊর্ধ্বে উঠে গিয়ে 5 বছর ধরে কাজ করা এবং প্রজন্মের পর প্রজন্ম কাজ করে যাওয়া। এটাই হচ্ছে রাজনীতি। প্রজন্মত তাদের যদি মনে হচ্ছে যে তারা কোনো জায়গায় হুঁশিয়ারি দিচ্ছেন, কোনো জায়গায় তাদের দুর্নীতি প্রকাশ করছেন, করতেই পারেন, কিন্তু রাজনীতির মধ্যে এটা কখনোই আসে না যে হঠাৎ করে শুধুমাত্র ভোট এলো তাই আমি জাগ্রত হলাম, আমার ঘুম ভাঙলো, তারপর ভোট পড়ে যেতে যেহেতু জানি যে আমাকে ভোটটা দেবে না তাই জন্য আমি আবারও শীত ঘুমে চলে গেলাম। এটার মানে ভোট নয়, অন্তত সেটা বোঝা উচিত রাজনীতির সেই জননেতাদের। একথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। আর এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ফ্যাক্ট টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।